ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি সাবির স্যার তোমাদের দশম শ্রেণীর যে ভূগোল আছে, ভারতের জলসম্পদ, এই ভারতের জলসম্পদের দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভার সম্পর্কে আজকে আমরা জানব। আমরা জানি যে এই পেনিনসুলার প্লেটু বা দক্ষিণ ভারতের এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ভারতের সবথেকে প্রাচীনতম ভূখণ্ড। এই দক্ষিণতম এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি নদী, যেমন দেখো নর্মদা, তাপ্তি, ঠিক আছে। এই দুটো কেবলমাত্র পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, যার জন্য এই দুটো নদীকে বলা হয় পশ্চিম বাহিনী নদী। আর বাকি সব নদী প্রবাহিত হয়েছে পূর্ব দিকে, যেমন মহানদী, এটা ব্রাহ্মণী, হ্যাঁ, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে। বেশ কয়েকটি নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে সবথেকে যেই নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি সেটা হচ্ছে গোদাবরী, দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে কৃষ্ণা, তৃতীয় দীর্ঘতম হচ্ছে নর্মদা। আমরা প্রথমে জানব ভারতের পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ যেই নদীটা কি হচ্ছে এত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে সেই নদীটা আর কি, যার দৈর্ঘ্য হচ্ছে নর্মদা নদী 1312 কিলোমিটার। এই নর্মদা নদী ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম পশ্চিম বাহিনী নদী। এই নর্মদা নদী সবথেকে বেশি প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশের ওপর দিয়ে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাট ও মহারাষ্ট্রের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নর্মদা নদী। নর্মদা নদী উৎপন্ন লাভ করেছে ছত্তিশগড়ের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে। আমরা পড়েছি মনে হয় এর আগে যে অমরকণ্টক শৃঙ্গ, সেই অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে নর্মদা নদী। তারপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, বিন্ধ্য সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মোহনার কাছে যখন গেছে একটি জায়গাটার নাম হচ্ছে ভারুচ, সেখানে গিয়ে মোহনাটা তার 27 কিলোমিটার চওড়া হয়েছে। কত কিলোমিটার? 27 কিলোমিটার কি হয়েছে? চওড়া হয়েছে। দিয়ে কাম্বে উপসাগর, বাংলায় যাকে আমরা জানি খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। এতে সৃষ্টি হয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। উপনদী নামগুলো আমরা দেখব, তার আগে আমরা ম্যাপে লোকেশনটা দেখে নিই, তাই তো? এই যে দেখো নর্মদা নদী, নর্মদা নদী দেখো এই যে অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে এই নর্মদা নদী, ঠিক আছে। এটা হচ্ছে নর্মদা নদী। এইটুকু হচ্ছে খাম্বাত উপসাগর, ঠিক আছে। এইটুকু হচ্ছে কি খাম্বাত উপসাগর। এই খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে নর্মদা নদী। নর্মদা নদী উৎপন্ন লাভ করেছে কোথা থেকে বললাম? অমরকণ্টক শৃঙ্গ থেকে। কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে। তারপর সেটা ছত্তিশগড় থেকে এসে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট ওপর দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এই নর্মদা নদীতে গড়ে উঠেছে জব্বলপুর বলে একটা জায়গা আছে, সেখানে গড়ে উঠেছে ধোঁয়াধার জলপ্রপাত। কি গড়ে উঠেছে? ধোঁয়াধার জলপ্রপাত। পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয় যে ধোঁয়াধার জলপ্রপাত কোথায় গড়ে উঠেছে, কোন নদীতে গড়ে উঠেছে। এই ধোঁয়াধার জলপ্রপাত গড়ে উঠেছে নর্মদা নদীতে গড়ে উঠেছে। কোথায় গড়ে উঠেছে? নর্মদা নদীতে গড়ে উঠেছে। এই নর্মদা নদীর উপনদীগুলো সম্পর্কে আমরা দেখে নিই। বাম তীরে রয়েছে বার্নার, বাঞ্জার, সার, তাওয়া। ডান তীরে রয়েছে ওরসাং, হিরন, বর্ণা। এগুলো সব হচ্ছে তার ডান তীরের উপনদী। তার মানে আমরা বুঝতে পারলাম এই নর্মদা নদী হচ্ছে এমন একটি নদী যে নদীটা কি হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে কি
বিন্ধ্য বিন্ধ্য পর্বত, ঠিক আছে, বিন্ধ্য পর্বত, আর নিচে যেই পর্বতটা দেখতে পাচ্ছি আমরা, এই পর্বতটা হচ্ছে সাতপুরা পর্বত। এই দুই স্তূপ পর্বতের মাঝখান দিয়ে, অর্থাৎ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নর্মদা নদী। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। এই নর্মদা নদী মোহনা হচ্ছে কোথায় বললাম? খাম্বাত উপসাগর। এই যে দেখো, এটা হচ্ছে খাম্বাত উপসাগর। তো আশা করি আমরা নর্মদা উপনদী নদী সম্পর্কে জানলাম। এবার আমরা পড়ব তাপি নদী সম্পর্কে, বা যাকে আমরা বাংলায় বলি তাপ্তি নদী। তাপি বা কি নদী? তাপ্তি নদী। এই তাপ্তি নদী সম্পর্কে যদি আমরা দেখি, যা 724 কিলোমিটার দীর্ঘ, নর্মদার যমজ বলা হয়, কারণ নর্মদা নদী যেদিকে প্রবাহিত হয়েছে তার সঙ্গে সঙ্গে তাপি নদীও প্রবাহিত হয়েছে, যার জন্য নর্মদার কি বলা হয়? যমজ নদী বলা হয়। এই অববাহিকার 79% মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে 15%, ঠিক আছে, আর গুজরাটের মধ্যে 6% রয়েছে এই অববাহিকার আয়তন। গতিপথ কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? তাপি নদী মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে। আমরা মনে রাখবো মুলতাই পাহাড়। কি মনে রাখবো? মুলতাই পাহাড়। তারপরে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, সাতপুরা, অজন্তা পাহাড়ের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ইতিহাসের পাতায় আমরা পড়েছি একটা বন্দর, যেই বন্দরের নাম হচ্ছে সুরাট বন্দর। সেই সুরাটের কাছে গিয়েছে, তারপর সেটা কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। এর উপনদী হচ্ছে আমখেরা, খুরসি, খাড়ু, গিন্নি, বরি। ডান তীরের উপনদী পূর্ণা, বেতুল, পাটকি, গাজল, বোকার, ঠিক আছে, এগুলো সব হচ্ছে তার ডান তীরের উপনদী। আমরা একটু ম্যাপে দেখে নিই। হ্যাঁ, এই যে দেখো তাপি নদী, এই নিচেরটা হচ্ছে কি? মহারাষ্ট্র। এটা এইটুকু হচ্ছে পুরোপুরি মহারাষ্ট্র রাজ্য। এটা হচ্ছে মধ্যপ্রদেশ, তার মানে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, এর উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাপি নদী। তাপি নদী প্রবাহিত হয়েছে। এই তাপি নদীর, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে তাপি নদী, এখানে রয়েছে সুরাট বলে একটা বন্দর। হ্যাঁ, এই সুরাট বন্দরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে তাপি নদী। তার মধ্যে একটা উপনদী দেখে নাও, গিরিনা। দেখো, এই যেখানে দেখো গিরিনা, দেখতে পাচ্ছ? এই নর্মদা এবং তাপ্তি নদী, এই দুটো নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। অর্থাৎ আমরা যদি দেখি ভারতের মানচিত্রে, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হলেও দুটো নদী, নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তার কারণটা কি? তার কারণ যদি আমরা দেখি, তাহলে জানতে পারবো যে এই নর্মদা এবং তাপি কি হচ্ছে? পশ্চিমমুখী ঢাল সৃষ্টি হয়েছে। তার কারণ টারসিয়ারি যুগে যখন চ্যুতি সৃষ্টি হয়, এই চ্যুতি সৃষ্টির জন্য তখন কি হয়? দাক্ষিণাত্য মালভূমিটার পশ্চিম দিকে কি হয়েছিল? ঢালু হয়েছিল। তাই দুটি নদী পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে গ্রস্ত উপত্যকা। যেহেতু নদী দুটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যার জন্যে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। গ্রস্ত উপত্যকার ব্যাপারে এর আগে আমি বলেছি, বলিনি? বলেছি আমি। গ্রস্ত উপত্যকা যখন পড়াই, স্তূপ পর্বত পড়িয়েছি আমি, তখন আমি কিন্তু বলেছি। হ্যাঁ, সেই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে গিয়েছে। বাধার অভাব, এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো পশ্চিম বাহিনী নদী নর্মদা এবং তাপ্তি যে গিয়েছে, এখানে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থাকলেও এর সামনে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা নেই। অর্থাৎ এখানে যে পশ্চিমঘাট পর্বতমালা থাকবে সেটা কিন্তু নেই। এই পশ্চিমঘাট পর্বতমালা সামনে না থাকার জন্য তাকে কেউ বাধা দিতে পারছে না, যার জন্যে পশ্চিম দিকে কি হচ্ছে? অগ্রসর হয়েছে। তাই নর্মদা এবং তাপ্তি নদী দুটোই হচ্ছে কি? পশ্চিম বাহিনী নদী। কি বাহিনী নদী? পশ্চিম বাহিনী নদী।
পশ্চিম বাহিনী নদী। এই দুটো নদীতে বদ্বীপ কেন গড়ে ওঠেনি, তাই তো? এই দুটো নদীতে বদ্বীপ কেন গড়ে ওঠেনি? তাহলে আমরা যদি দেখি যে কেন বদ্বীপ গড়ে ওঠেনি, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্বল্প বোঝা। অর্থাৎ এই নর্মদা এবং তাপ্তি নদীর উপনদীর সংখ্যা কম। এই উপনদীর সংখ্যা কম থাকার জন্য তাতে সূক্ষ্ম সূক্ষ্ম পলি বালি নুড়ি কাঁকরের পরিমাণটা কি হয়, কম হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পলি বালির পরিমাণ কম হওয়ার জন্য সেখানে কি হয়, জমতে অনেক সময় লাগবে। ধরো তোমার কাছে তোমার মাসে যা ইনকাম, তোমার মাসে যদি কোটি টাকা ইনকাম হয়, তোমাকে যদি বলা হয় মাসে 5 লাখ টাকা রোজ জমাও, তুমি অবশ্যই জমাতে পারবে। তোমার মাসে যদি ইনকাম হয় 10,000 টাকা, তোমাকে বলা হচ্ছে তুমি 20,000 টাকা মাসে জমাও, তুমি পারবে কি? পারবে না, তার কারণ তোমার আয় কম। ঠিক তেমনই এই বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে নদীতে যত উপনদীর সংখ্যা যত বেশি হবে, পলির পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে, এই পলির পরিমাণ কম হওয়ার জন্য নর্মদা এবং তাপ্তি নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি। ঠিক আছে, তীব্র গতি যখন গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন এর গতিবেগ প্রবল থাকে। এই গতিবেগ প্রবল থাকার জন্য কি হচ্ছে, পলি বালি নিয়ে একেবারে গভীর সমুদ্রে চলে যায়, যার জন্যে জমা করতে পারে না। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ যখন আমরা পড়েছিলাম, সে মোহনার কাছে ভূমির ঢালটা কম থাকতে হবে, নদীর গতিবেগটা কম থাকতে হবে। কিন্তু এই নদীর গতিবেগ বেশি থাকার জন্য মোহনার কাছে এসেও গতিবেগ বেশি, তাই কি হচ্ছে, সমস্ত কিছুই পলি বালি নিয়ে গভীর সমুদ্রে জমা করে দেয়, তাই বদ্বীপ সৃষ্টি হয়নি। খাড়া মহিষপান, এই যে মহিষপানটা রয়েছে প্রবল খাড়া প্রকৃতির হওয়ার জন্য সেখানে ভূমির ঢাল প্রবল খাড়া, তাই কি করছে, নদীর গতিবেগ বেড়ে যায়, নদী তার সমস্ত কিছু পলিবালি পদার্থগুলো কি করে, একেবারে গভীর সমুদ্রে নিয়ে চলে যায়। এই অঞ্চলটাতে, এই যে মহিষপানের এই অঞ্চলটাতে, এখানে ভূমির ঢাল খুবই খাড়া প্রকৃতির হওয়ার জন্য কি করে, একেবারে সমস্ত কিছু গভীর সমুদ্রে নিয়ে চলে যায়, যার জন্যে বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, তার মানে আমরা জানতে পারলাম নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। দুটো পশ্চিম বাহিনী নদী সম্পর্কে পড়লাম, এখন আমরা পড়ব পূর্ব বাহিনী নদী সম্পর্কে পড়ব। পূর্ব বাহিনী নদী কাকে বলে? যে নদীটা পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে পূর্ব বাহিনী নদী। এই পূর্ব বাহিনী নদীর মধ্যে দীর্ঘতম হচ্ছে গোদাবরী নদী, যা 1465 কিলোমিটার লম্বা এবং বৃহত্তম পূর্ব বাহিনী নদী। একে বলা হয় দক্ষিণ ভারতের কি বলা হয়, গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। কেন বলা হয়? কারণ উত্তর ভারতের যেমন প্রধান নদী গঙ্গা, গঙ্গার দৈর্ঘ্যের বিচারে ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, যার জন্যে সেই উত্তর ভারতের গঙ্গা নদীর সঙ্গে তুলনা করে এই গোদাবরীকে কি বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই অববাহিকার 49% মহারাষ্ট্র, 20% মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও 31% অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় অবস্থিত এই গোদাবরী নদী। ঠিক আছে, এই গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে তার গতিপথ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এটি মহারাষ্ট্রের নাসিকের কাছে উৎপন্ন লাভ করেছে। মহারাষ্ট্রের নাসিকের কাছে ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপন্ন লাভ করেছে। ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে। 20 কিলোমিটার দীর্ঘ গিরিখাতের মধ্য দিয়ে অতিক্রম করে মহারাষ্ট্র থেকে পূর্ব দিকে গিয়েছে। এরপর তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে রাজমান্দ্রি বলে একটি জায়গা, সেখানে 3টে শাখায় বিভক্ত হয়ে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, আমরা ম্যাপে দেখে নিই। এই দেখো গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপন্ন লাভ করেছে। উৎপন্ন লাভ করে পশ্চিমঘাট পর্বতমালা থেকে আস্তে আস্তে পূর্ব দিকে গিয়েছে। পূর্ব দিকে গিয়ে আস্তে আস্তে আরো কি করেছে, এগিয়ে গিয়ে এবার দক্ষিণ পূর্ব দিয়ে গেছে। তারপর কোথায়, কোন রাজ্য? এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম কি? তেলেঙ্গানা। তেলেঙ্গানার ওপর দিয়ে প্রবাহিত হয়ে তারপরে কি করেছে, কিছুটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে এসে পতিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে পরবর্তীতে বঙ্গোপসাগর বা বে অফ
বেঙ্গলে পতিত হয়েছে এই গোদাবরী নদী। দেখেন আবার বলছি, ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপন্ন লাভ করে কি করেছে, পূর্ব দিকে গিয়েছে, তারপর তেলেঙ্গানা রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হলো, তারপরে কিছুটা উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে গেছে, তারপরে অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে তিনটে শাখায় বিভক্ত হয়ে এখানে সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে না, তো বদ্বীপ সৃষ্টি করেছে। বদ্বীপ সৃষ্টি করে গিয়ে মিলিত হয়েছে কোথায়, বে অফ বেঙ্গল। কোন জায়গায় গিয়ে তিনটা শাখায় বিভক্ত হয়েছে, রাজমন্দ্রি। জায়গাটার নাম কি বললাম, রাজমন্দ্রি। ঠিক আছে, এর উপনদীগুলো একটুখানি দেখে নাও। উপনদী, যদি নদীটা এখান থেকে আসে তাহলে তার ডান দিক কোনটা হবে আর বাম দিক কোনটা হবে বলো দেখিয়ে। ওপরেরটা কি হবে, বাম দিক, নিচেরটা কি হবে, ডান দিক। তাই বাম দিকের গুলো কি কি আছে দেখো, পেনগঙ্গা, কি আছে, পেনগঙ্গা, ওয়েন গঙ্গা, দেখতে পাচ্ছ এই যে ওয়েন গঙ্গা। তারপর হচ্ছে কি ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী, তারপর সবরী। ঠিক আছে, এগুলো সব হচ্ছে তার ডান দিকের উপনদী। ঠিক আছে, তাহলে সরি বাম দিকের উপনদী। আর ডান দিকের উপনদীগুলো কোনগুলো দেখে নাও, মঞ্জিরা, দেখো মঞ্জিরা। আরো একটা হবে, সেটা হচ্ছে ওয়ার্ধা। ঠিক আছে, এটা হচ্ছে কি গোদাবরীর কি হচ্ছে ডান তীরের উপনদী। উপরের গুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে সব তার বাম তীরের উপনদী, আর নিচের গুলো সবগুলো অর্থাৎ এই নদীটা হচ্ছে কি তার ডান তীরের উপনদী। হ্যাঁ, গোদাবরী, গোদাবরী আমরা জানলাম। এখন আমরা জানবো কৃষ্ণা। কি জানবো, কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে কি না, তো দীর্ঘতম নদী এবং পূর্ব বাহিনী নদী, যার দৈর্ঘ্য 1288 কিলোমিটার। কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যের ওপর দিয়ে গিয়েছে। এই কৃষ্ণা নদীতে প্রথম ভূমিকম্প হয়েছিল 1967 সালে। কয়না নামক জলাধারের থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। তোমরা শুনেছো যে জলাধারে জল আটকে রাখার জন্য ভূমিকম্প হতে পারে। এই কয়না নামক জলাধার থেকে ভূমিকম্প হয়েছিল 1967 সালে। ঠিক আছে, গতিপথ, এটি মহারাষ্ট্রর পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে। তারপর মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিকে প্রবাহিত হয়ে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে একটি জায়গা। জায়গাটার নাম হচ্ছে বিজয়ওয়াড়া। জায়গাটার নাম হচ্ছে কি, বিজয়ওয়াড়ার কাছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। কৃষ্ণা নদী, এই কৃষ্ণা নদী, এই দেখো কৃষ্ণা নদী দেখতে পাচ্ছ। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে বললাম, কর্ণাটকের কি জায়গাটা বলো, ব্রহ্মগিরি। ব্রহ্মগিরি থেকে উৎপন্ন লাভ করেছে এই কৃষ্ণা নদী। ঠিক আছে, তারপরে সেই নদীটা মহারাষ্ট্র থেকে আস্তে আস্তে দক্ষিণ দিয়ে গেছে। তারপর কোন রাজ্যে গেছে, কোন রাজ্যে, কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক, তারপর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে বিজয়ওয়াড়া বলে একটা জায়গা, সেখানে গিয়ে। এখানে একটি হ্রদ সৃষ্টি হয়েছে। এই নদীটার নাম কি পড়লাম আমরা বলতে দেখি, গোদাবরী। এই গোদাবরী আর কৃষ্ণার মাঝে একটি হ্রদ রয়েছে। এই হ্রদটাকে বলা হচ্ছে কোলেরু হ্রদ। কি বলা হচ্ছে এটাকে, কোলেরু হ্রদ। পরীক্ষায় কোশ্চেন দেয়, কৃষ্ণা ও গোদাবরীর মাঝে কোন হ্রদ রয়েছে, সেটা হচ্ছে কোলেরু হ্রদ। কোন হ্রদ, কোলেরু হ্রদ। তাহলে বোঝা গেল কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী যদি যায় তাহলে কৃষ্ণা নদীর এই নদীগুলো অর্থাৎ ভীমা এবং মুসি তার বাম তীরের উপনদী। কোন তীরের উপনদী, বাম তীরের উপনদী। আর তার ডান তীরের উপনদী হচ্ছে ঘাটপ্রভা। দেখো এই যে ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, এই সমস্ত নদীগুলো হচ্ছে কি কৃষ্ণার ডান তীরের উপনদী। ঠিক আছে, বাম তীরের কি বললাম, ভীমা, মুসি, আর ডান তীরের হচ্ছে ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, কৃষ্ণার ডান তীরের উপনদী। ঠিক আছে, তো কৃষ্ণা নদী বললাম মহারাষ্ট্রের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে। হ্যাঁ, আমি ব্রহ্মগিরি বলে দিয়েছিলাম,
মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করেছে এই কৃষ্ণা নদী। ঠিক আছে, তারপর আমরা পড়বো কাবেরী। কাবেরীকেও বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কি বলা হচ্ছে? গঙ্গা। তার কারণ উত্তর ভারতের গঙ্গার মতো দক্ষিণ ভারতের মানুষেরা কাবেরী নদীর জলকে মনে করে পবিত্র। ঠিক আছে, তারা কিন্তু কাবেরী নদীতে গিয়ে কিন্তু পুজো পাঠ প্রচুর করে। হ্যাঁ, এই অববাহিকার 41% কর্ণাটক ও 56% তামিলনাড়ুতে অবস্থিত। অতএব কাবেরী নদী যেহেতু পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা, এই যে দেখো গাঢ় রংটা, এটা হচ্ছে কাবেরী নদী। ঠিক আছে, এই যে কাবেরী নদী। হ্যাঁ, এই কাবেরী নদী উৎপন্ন লাভ করেছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড়ের তালা কাবেরী বলে একটা জায়গা। কি হচ্ছে? তালা কাবেরী বলে একটি জায়গা, সেখান থেকে উৎপন্ন লাভ করেছে। কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? কর্ণাটক থেকে। কোথা থেকে? কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ের কি বলছে? পাহাড়ের তালা কাবেরী বলে একটা জায়গা, সেখান থেকে উৎপন্ন লাভ করেছে এই কাবেরী নদী। তারপর কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব দিয়ে গেছে। দেখো কর্ণাটক, এইটুকু হচ্ছে পুরোটা কর্ণাটক। তারপর হচ্ছে কি তামিলনাড়ু, তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে গিয়ে শেষে কি হচ্ছে না, তো বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। কোন জায়গায় গিয়ে পতিত হয়েছে? পুহার বলে একটি জায়গা, পুহার বলে একটি জায়গা, সেখানে গিয়ে পতিত হয়েছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এখানে রয়েছে কাবেরী নদীতে রয়েছে বিখ্যাত জলপ্রপাত, যার নাম হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয় যে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, সেটা হবে কি? কাবেরী নদী। এই কাবেরী নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। এর উপনদীগুলো, বাম তীরের উপনদী দেখো, এই নদীটার নাম কি? সিমসা। কি নদীটার নাম? সিমসা। আর একটা বাম তীরের উপনদীর নাম হচ্ছে হেমবতী, হেমবতী। ঠিক আছে, আর ডান তীরের হচ্ছে কাবানী, ভবানী, নইল, তারপরে কি অমরাবতী। এগুলো সব কি? তার ডান তীরের উপনদী। ঠিক আছে, এ হচ্ছে কাবেরী নদী সম্পর্কে। এর দৈর্ঘ্য হচ্ছে 805 কিলোমিটার, যা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, তারপরে আমরা এখন পড়ব আরো একটা পূর্ববাহিনী নদী, যার নাম হচ্ছে মহানদী। কি নাম বলছে? মহানদী। মহানদী কেন দেওয়া হলো? তার কারণ ওড়িশার ওপর দিয়ে ব্রাহ্মণী প্রবাহিত হয়েছে, মহানদী প্রবাহিত হয়েছে। প্রবাহিত হলেও এছাড়াও সুবর্ণরেখা নদীরও প্রভাব রয়েছে। তাহলে যতগুলো নদী রয়েছে তার মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে এই মহানদী, যার জন্যে একে বলা হচ্ছে মহা, শব্দের অর্থ হচ্ছে বড়। মহা শব্দের অর্থ হচ্ছে বড়, যার জন্যে এই এই নদীটাকে ওড়িশার বলা হয় মহানদী বলা হয়। কি বলা হচ্ছে? মহানদী। দেখে নাও, এর 53% মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশায় অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ এই নদীতে অবস্থিত। দেখো মহানদীতে কি রয়েছে? হীরাকুদ বাঁধ। ভুলে যাব? যারা মহান মানুষ তারাই কি পায়? হীরার মেডেল পায় না? সোনার মেডেল পায়। অতএব হীরাকুদ বাঁধ কোন নদীতে রয়েছে? মহানদীতে রয়েছে। এরকম করে আমরা মনে রাখবো। ঠিক আছে, হীরাকুদ বাঁধ রয়েছে। ঠিক আছে, গতিপথ দেখো, নদীটি ছত্তিশগড়ের রায়পুর জেলার সিউয়া পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে। এই যে দেখো সিউয়া বলে একটা জায়গা, সেই সিউয়া থেকে উৎপন্ন লাভ করেছে। এই সিউয়া পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে মহানদী। উৎপন্ন লাভ করে কি করেছে? উত্তর ও পূর্ব দিয়ে গেছে। আস্তে আস্তে দেখো উত্তর পূর্ব দিয়ে গেছে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর পূর্ব দিয়ে গেছে। তারপর এরপরে দক্ষিণ পূর্ব দিকে যেতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে দেখো দক্ষিণ পূর্ব দিকে যেতে শুরু করেছে। তারপর ছত্তিশগড়, ওড়িশার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মোহনায় সৃষ্টি করেছে বদ্বীপ। তারপরে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। হ্যাঁ, এর বাম তীরের উপনদীগুলো দেখে নাও এবং ডান তীরের উপনদীগুলো দেখে নাও। ঠিক আছে, দেখো মান্দ দেখতে পাচ্ছ, মান্দ দেখতে পাচ্ছ, ইব ইব হাসদেও, ঠিক আছে, শিওনাথ, এগুলো হচ্ছে তার বাম তীরের উপনদী।
আর ডান তীরের উপনদীগুলো হচ্ছে জঙ্গ, অঙ্গ, তেল। জঙ্গ, অঙ্গ, তেল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মহানদীর ডান তীরের উপনদী। এই মহানদীকে মহানদী কেন নাম দেওয়া হলো? তার কারণ এটা ওড়িশা রাজ্যের দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী, যার জন্যে এই নদীটাকে বলা হচ্ছে মহানদী। এই নদীতে গড়ে তোলা হয়েছে হীরাকুদ বাঁধ। কি গড়ে তোলা হয়েছে? হীরাকুদ বাঁধ, ঠিক আছে। হীরাকুদ বাঁধ গড়ে তোলা হয়েছে। আজকে আমরা এই পর্যন্তই পড়ব। পরের দিন আমরা পড়ব হ্রদ এবং জলাশয় সম্পর্কে, ঠিক আছে।